আমি আমি এমন কি যার জন্য এত কিছু? এহসান গভীর চোখে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমার জীবনে তুমি ঠিক কি তা হয়তো এই জীবনে বলে শেষ করতে পারবো না, তাই থাক না কিছু না জানা প্রশ্ন। মেহিনুর আজ থামল না। আচ্ছা, একটা প্রশ্ন করি, উত্তর দিবেন? এহসান ওর মুখের খাবার তুলে দিতে দিতে বলে। হুম। মেহিনুর নিজেকে সামলে গলা পরিষ্কার করলো, তারপর এক অদ্ভুত প্রশ্ন করে বসলো। ঠিক 5 বছর আগে শায়ন মাসের 3 তারিখে, হ্যাঁ 3 তারিখেই আপনি যে একজনকে জবাই করেছিলেন মনে আছে? তার নাম আলম। এহসান এক মুহূর্ত চুপ করে গেল। মেহিনুর থেমে গেল না। তাকে কেন মারলেন? সে তো একজন নিষ্পাপ বাবা ছিল যে নিজের সন্তানদের জন্য পরিশ্রম করত। সে তো ভালো মানুষ ছিল, তাহলে কেন তাকে আপনার নিকৃষ্টতার শিকার হতে হলো? এহসান এক তপ্ত শ্বাস ফেলল, তারপর স্থির কণ্ঠে বলল, এটা জেনে রাখো, আলম এক বিষাক্ত কীট ছিল, তাই মরতে হয়েছে ওকে। মেহিনুর অসহায় গলায় বলল। কেন বলুন? এহসান ওর মুখে খাবার তুলে দিয়ে শান্ত গলায় বলল, সময় হলে সব বুঝবি, ঠিক আছে? মেহিনুর চুপ করে গেল, কিন্তু এই নীরবতার মাঝেও ওর হৃদয়ে ঝড় বয়ে গেল। সবার চোখের সামনে একরকম মেনে নেওয়া হয়েছে যে মেহিনুর এখন থেকে এহসানের অধীনেই থাকবে, কিন্তু মেহেরুব ও মেহেরাজ তারা কোনোভাবেই এই বাস্তবতা মেনে নিতে পারছে না। তাদের কলিজার টুকরো, তাদের মেহিনুর কিভাবে এক কলঙ্কের সম্পর্কে আবদ্ধ থাকবে। মেহেরাজ আর মেহেরুব এসব নিয়ে চিন্তিত হয়ে বসে আছে ছাদে সোফাতে। অনেকক্ষণ নীরব থাকার পর মেহেরাজ হঠাৎই বলে ওঠে, মেহরুব, ওই যে এহসানের একটা ছোট্ট বোন আছে, ওর বিয়ে হয়ে গেছে? মেহেরুব প্রশ্ন শুনে খানিকটা চমকে গেল, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করে উত্তর দিল, হ্যাঁ আছে তো, আমাদের মেহনুরের সাথেই পড়ে। আর মনে হয় বিয়ে হয়নি, কারণ বিয়ে হলে তো এখানে থাকতো না। মেহেরাজ ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে বলল। ও আচ্ছা। মেহেরুব ভ্রুকুচকে মেহেরাজের দিকে তাকিয়ে বললে, এসব জানতে চাইছিস কেন? মেহেরাজ তিক্ত হেসে বলে, বেশ, প্রয়োজনেই জানতে চাইলাম। ঠিক তখনই ছাদে আলতো পায়ে চা নিয়ে প্রবেশ করলো নুরি। ওখানে রাখা টেবিলের উপর চায়ের ট্রে নামিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, বড় ভাইজান, আপনাদের চা। মেহেরাজ কোনো কথা না বলে নিজের কাপ তুলে নিল, তারপর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য এখান থেকে সরে গিয়ে মেহেরুব ও নুরিকে কিছুটা সময় একা ছেড়ে দেওয়া। চলে যেতে যেতে মেহেরাজ এক চিলতে হাসি দিয়ে বলল, নুরি, মেহরাবের মাথা নাকি খুব ধরেছে, যদি পারিস তো একটু টিপে দিস। হ্যাঁ। মেহেরুব মেহেরাজের এই গজবি মিথ্যা শুনে ঘাড় ঘুরিয়ে বড় বড় চোখ করে তাকালো, আর মেহেরাজ মুচকি হেসে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নুরি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, কি করা উচিত বুঝতে পারছিল না। তবু চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মেহেরুব ধমক দিয়ে বলে, কিরে, ভাইজান কি বলল শুনিসনি? নুরি নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ভাইজান বলেছে, আপনি বলেননি তো। মেহেরুব চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, ভাইজান বলেছে, এখন আমিও বলছি, দে মাথা টিপে। নুরি কপাল কুঁচকে বলে, আপনার সব কথা সবসময় শোনার প্রয়োজন মনে করি না। মেহেরুব এবার বেশ কড়া গলায় বলে, বড়দের সঙ্গে কেমন আচরণ শুনি? নুরি নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তারপর আলতো পায়ে এগিয়ে এলো মেহেরুবের দিকে। মেহেরুব সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো, মাথাটা এলিয়ে দিল। নুরি খুব সাবধানে মেহেরুবের মাথায় হাত রাখলো, কিন্তু ওর এত কাছাকাছি আসতেই মেহেরুবের নাকে এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ ভেসে এলো। সে চোখ না খুলেই জিজ্ঞেস করলো, এত সুন্দর ঘ্রাণ করছে? নুরি চমকে গেল প্রশ্ন শুনে, একটু ইতস্তত করলো, তারপর বলল, আতর। মেহেরুব আবারও প্রশ্ন করে, নাম কি? কোথা থেকে নিলি? নুরি হতবাক হয়ে গেল, এটা কী ধরনের প্রশ্ন। তবুও শান্ত গলায় বলে, নাম খেয়াল করিনি, তুর্কি থেকে আজিম ভাই এনেছেন। নুরির কথা শেষ হতেই মেহেরুব চট করে চোখ খুলে তাকালো। ওর দৃষ্টি আগুনের মতো জ্বলছিল। কড়া গলায় বলে, হারাম পুরুষের দেওয়া জিনিস ব্যবহার করছিস, লজ্জা করে না? নুরির বুক কেঁপে ওঠে, ওর চোখে কষ্টের ছায়া নেমে এলো। মলিন কণ্ঠে বলল, তারা আমাকে দেননি, আমাকে দিয়েছেন। আমি শুধু একবার মেখেছি, সুন্দর ঘ্রাণ দেখে। মেহেরুব চোখ বন্ধ করে কঠিন কণ্ঠে বলে, এ প্রথম, তাই কিছু বললাম না। এরপর যদি দেখি কোনোদিন কোনো হারাম পুরুষের দোয়া কিছু নিয়েছিস, তো যে হাত দিয়ে নিবি সেই হাত কেটে রেখে দেব। নুরির হৃদয়ে একরাশ রাগ জমে ওঠে, কিন্তু শান্ত স্বরে বলে, মেহরুব ভাই
আপনি চাচাতো ভাই, তাই এতটা অধিকার খাটাই না আমার উপর, যতটা দেখানোর চেষ্টা করছেন। মেহেরুপ চোখ বন্ধ রেখেই বলল, তোর ওপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থাকে তাহলে সেটা আমার। এরপর যদি এমন কথা বলিস তাহলে আমার অধিকার আমি ঠাই ঠাই দেখিয়ে দেব। নুরি এক মুহূর্ত মেহেরুবের মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে একরাশ প্রশ্ন জমেছিল, কিন্তু উত্তর খোঁজার শক্তি নেই, তাই চুপ করে গেল। রাত 11টা। মেহিনুর শুয়ে আছে এহসানের বুকে, তবে আজ তার চোখে একটু ঘুম নেই। ভিতরে এক অজানা অস্থিরতা, কিছুই ভালো লাগছে না। এরই মাঝে অনুভব করছে এহসানের শরীরের অস্বাভাবিক তাপমাত্রা। তার কপালটা ছুঁয়ে দেখে মেহিনুর চমকে উঠে। এহসানের শরীর এত গরম কেন? জ্বর আসবে নাকি? চিন্তিত হয়ে সে আস্তে করে এহসানের বুক থেকে মাথা তুলে কপালে হাত রাখে। নরম হাতের স্পর্শে এহসান ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মেহিনুর স্পষ্ট বুঝতে পারে এহসানের জ্বর উঠেছে। সে আলতো করে কোমর থেকে এহসানের হাত সরাতে চায়, কিন্তু এহসান আরো শক্ত করে আঁকড়ে ধরে বলে, আমার বুকে শুয়ে থাক। মেহিনুর ওর হাত সরাতে সরাতে বলে, ছাড়ুন, আমি জলপট্টি নিয়ে আসি। দেখুন কত জ্বর উঠেছে। এহসান ক্লান্ত চোখে তাকিয়ে বলে, না থাক, তোমার কষ্ট করার দরকার নেই, আমি ঠিক আছি। মেহিনুর বিরক্ত হয়ে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, সব সময় এত একরোখা কেন আপনি? ছাড়ুন, আমি জলপট্টি নিয়ে আসছি। এহসান এবার আলতো করে ওকে ছেড়ে দেয়। মেহিনুর তাড়াতাড়ি উঠে যায়, ছোট্ট একটা তোয়ালে নিয়ে আসে, সঙ্গে এক বাটি ঠান্ডা জল। চুপচাপ এহসানের পাশে বসে, যত্ন করে ওর কপালে জলপট্টি দেয়। স্পষ্ট দেখতে পায় এহসানের নাক মুখ লাল হয়ে গেছে, নাকের ডগা পর্যন্ত টকটকে লাল। নিশ্চয়ই প্রচণ্ড কষ্ট হচ্ছে ওনার। মেহিনুর এবার এহসানের গলায় হাত রাখে, গা জ্বলে যাচ্ছে, শরীর আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সে আস্তে করে উঠে গিয়ে আলমারি খুলে ওষুধের বাক্স থেকে একটা জ্বরের ওষুধ নিয়ে আসে। তারপর ওষুধ আর পানির গ্লাসটা এহসানের সামনে এগিয়ে দিয়ে বলে, ওষুধটা খেয়ে নিন। এহসান ধীরে ধীরে দুহাত দিয়ে ভর করে উঠে বসে, ওষুধটা আর পানি খেয়ে নেয়, আর ক্লান্ত অবসন্ন কণ্ঠে বলে, মেহিনুর, আমার পাশে এসে শুয়ে যাও। আমি তোমার বুকে মাথা রাখলে সব জ্বর চলে যাবে। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা। সে পানির গ্লাস হাতে নিয়ে রেখে দেয়। অতঃপর ধীরে ধীরে বিছানায় উঠে এহসানের পাশে শুয়ে যায়। এহসান ধীরে ধীরে মেহিনুরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এটাই শান্তি, এর চেয়ে উত্তম কিছু হতে পারে না। মেহিনুর কেঁপে ওঠে। সবসময় সে নিজেই এহসানের বুকে মাথা রাখে, কিন্তু আজ প্রথমবার এহসান ওর বুকে মাথা রাখলো। সে কাঁপা কাঁপা হাতে এহসানের মাথায় হাত রাখে, আলতো করে চুলে বিলি কাটে। এহসান আয়েসে চোখ বুঝে নেয়। মেহিনুর বুঝতে পারে এহসানের অর্ধ শরীরের ওজন তার উপর এসে পড়েছে। মনে হচ্ছে শরীরটা পিষে যাচ্ছে। এত বড় সুঠাম দেহের একজন পুরুষ, তার অর্ধেক ভার নেওয়াও কঠিন। কিন্তু কেন জানি আজ নিজের কষ্টের কথা ভাবতে পারছে না মেহিনুর। কিন্তু মেহিনুর কেন জানি নিজের কষ্টের দিকে অত পাত্তা দিচ্ছে না। সে বারবারই এহসানের কথা ভাবছে। আল্লাহই জানেন কি থেকে কি হয়। মেহিনুর জানে না আজ আর তার ঘুম আসবে না। সে চুপচাপ শুয়ে এহসানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এই মানুষটাকে সে ঘৃণা করার কথা, অথচ তাকে এভাবে বুকে আঁকড়ে ধরে আছে। তার অন্তর একবারে মুচড়ে উঠছে। ও এহসানের জ্বর যেন তার ভেতরের মধ্যেও ছড়িয়ে পড়ছে। মেহিনুরের চোখে এমনিতেই ঘুম নেই, আর এখন এহসানের এই অবস্থা। মেহিনুর চেষ্টা করছে চোখ লাগাতে, কিন্তু এহসান বারবার নড়াচড়া করছে আর কেঁপে উঠছে। বোঝাই যাচ্ছে ভীষণ জ্বর এসেছে। এহসান বারবার নড়াচড়া করছে, কেঁপে উঠছে জ্বরের তীব্রতায়। মেহিনুর ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এহসান অস্পষ্ট গলায় বলে, মেহিনুর, খুব ঠান্ডা লাগছে, আরো শক্ত করে জড়িয়ে ধরো আমায়। এহসানের এমন কথায় মেহিনুর আরো শক্ত করে আঁকড়ে ধরে ওকে, আর বলে, আমি শক্ত করে ধরছি, চিন্তা করবেন না। এহসান এখন গভীর ঘুমে তলিয়ে গেছে, কিন্তু মেহিনুর জেগে আছে, গুনছে নির্ঘুম রাতের প্রহর। হঠাৎই এহসান গুঙ্গিয়ে ওঠে। মেহিনুর এখনো ঘুমায়নি। আগের মতোই এহসানকে বুকে জড়িয়ে তার চুলে পিঠে অতি যত্ন সহিত হালবু দিয়ে দিচ্ছে। হঠাৎ এহসানের শব্দ শুনে মেহিনুর আঁতকে ওঠে। সাথে সাথে মেহিনুর বাহু আলগা করে দেয়, যাতে এহসান উঠতে পারে। এহসান মেহিনুরের বুক থেকে মাথা তুলে ক্লান্ত চোখে তাকিয়ে বলে, ভেতরে খুব অশান্তি করছে, বমি পাচ্ছে মেহিনুর। মেহিনুর সঙ্গে সঙ্গে ওর গলা ঘাড়ে হাত বুলায়। বুঝতে পারে এহসানের শরীর ঘামছে। সে তাড়াতাড়ি কম্বল সরিয়ে দেয়, তারপর এহসানকে ধরে ওঠানোর চেষ্টা করে। এহসান নিজেই উঠে বসে, কারণ মেহিনুরের পক্ষে সম্ভব নয় তাকে বসানোর। মেহিনুর অশান্ত গলায় বলে, আপনি বসুন, আমি আসছি।
এই বলে বিছানা থেকে নেমে এক দৌড়ে গিয়ে বাথরুম থেকে একটা বালতি নিয়ে আসে। বিছানার পাশে এনে বালতি রেখে এহসানকে আগলে ধরে। বালতির দিকে উদ্দেশ্য এহসান যাতে বালতিতে বমি করে। ঠিক তখনই এহসান ওর উপরে বমি করে দেয়, কিন্তু মেহিনুর একটুও সরে যায় না, আর না ওর ঘৃণা লাগে। মেহিনুর উল্টো অস্থির হয়ে ওঠে এহসানের এমন হঠাৎ এ অবস্থা দেখে। এহসান মেহিনুরের সারা শরীর ভরিয়ে দিয়েছে বমি করে, কিন্তু মেহিনুর এসব একটুও পাত্তা দিচ্ছে না। না তার মাথাতেই আসছে না যে তার গায়ে বমি লেগেছে, তার মন কেবল কেঁদে উঠছে এহসানের এই কষ্ট দেখে। মেহিনুর অস্থির হয়ে এহসানের পিঠে হাত বুলিয়ে দেয়, সান্ত্বনা দিয়ে বলে, ধীরে ধীরে আল্লাহর নাম নিন, সব ঠিক হয়ে যাবে, সহজ হবে। আল্লাহর নাম নিন। কিছুক্ষণ পরে এহসান শান্ত হয়। মেহিনুর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ওর ঠোঁটে ঠেকিয়ে অশান্ত গলায় বলে, নিন, কুলি করুন। এহসান একবার চোখ তুলে মেহিনুরের দিকে চেয়ে থাকে, তারপর মুখ কুলি করে পানি খেয়ে নেয়। মেহিনুর অল্প পানি হাতে নিয়ে ওর সম্পূর্ণ মুখ মুছে দিয়ে অশান্ত গলায় বলে, আপনি বসুন, আমি আসছি। এহসান মাথা নাড়িয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়। মেহিনুর তাকে সান্ত্বনা দিচ্ছে, অথচ সে নিজেই অশান্ত হয়ে কাজকর্ম করছে। এহসান এই অবস্থায়ও মৃদু হাসে। মেহিনুর এবার তাড়াতাড়ি বাথরুমে ঢুকে নিজের শরীর পরিষ্কার করে নেয়। তার একটুও কেন জানি ঘেন্না লাগছে না তার এই পরিস্থিতিতে। তার মনে হচ্ছে এই মুহূর্তে সে একটাই কাজ করতে চায়, এহসানের যত্ন নেওয়া। মেহিনুর বাথরুম থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি মেঝে পরিষ্কার করে নেয়। এরপর অস্থিরভাবে আলমারি খুলে একটা কালো কুর্তি টেনে নেয় আর দ্রুত আবার বাথরুমে ঢুকে পড়ে। এহসান নিঃশব্দে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার নারী ঠিক কতটা অশান্ত হয়ে উঠেছে। একজন মুত্তাকি স্ত্রীর এক ক্ষুদ্র অংশের ভূমিকা পালন করছে সেই মুহূর্তে। মেহিনুরের এমন হন্তদন্ত হয়ে যাওয়া দেখে এহসানের মনে অদ্ভুত প্রশান্তি নামে। বেশ ভালো লাগছে তার, কিন্তু হঠাৎই মেহিনুর অস্বস্তিতে পড়ে যায়। তাড়াহুড়োর মধ্যে যে কুর্তিটা নিয়েছে সেটা হাঁটু পর্যন্ত লম্বা, অথচ সে কখনই হাঁটু বরাবর জামা পরে না, সবসময় হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটাই তার অভ্যাস। কিছুক্ষণ দোটানায় পড়ে থাকে, তারপর নিজেকে বোঝায় এখানে তো অন্য কেউ নেই, আর এহসানও এখন তার দিকে তাকানোর প্রয়োজনীয়তা অনুভব করছে না। আর তাকালেও কি, এই পুরুষের বুকেই তো সবসময় লেপ্টে থাকে সে, তাহলে এই সামান্য ব্যাপারটা লজ্জার হবে কেন? কিন্তু মন যেন মানতে চাইছে না। একটু সময় নিয়ে নিজেকে সামলে নেয় মেহিনুর। অতঃপর গোসল সেরে বেরিয়ে আসে বাথরুম থেকে। এক পলক তাকায় এহসানের পানে, যে কিনা চোখ বুঝে শুয়ে আছে বিছানায়। মেহিনুর এটা দেখে স্বস্তির শ্বাস ফেলে। আলতো এগিয়ে চুল থেকে তোয়ালেটা খুলে জানালার পাশে মেলে দেয়, তারপর মাথায় ওড়না টেনে নেয়। এহসানের পাশে এসে দেখে এহসান সেই আগের ন্যায় চুপচাপ শুয়ে আছে, কিন্তু তার দৃষ্টি অপলকভাবে তাকিয়ে আছে তার দিকেই। মেহিনুর গভীর শ্বাস ফেলে, ধীরে হাত বাড়িয়ে এহসানের চুলে কপালে হাত বুলিয়ে দেয় আর বলে, আপনার শরীর মুছে দেই, ঘেমে গেছেন, মন শান্ত হবে। এহসান তেমনই চেয়ে থেকে মৃদু গলায় বলে, না, প্রয়োজন নেই, তোকে কষ্ট করতে হবে না। মেহিনুর ভ্রুকুচকে তাকায় আর বলে, বলেছি উঠুন, এত কথা বলার সময় নেই। এহসান এবার আর কিছু না বলে ধীরে ধীরে উঠে বসে, বালিশে হেলান দেয়। মেহিনুর ছোট্ট একটা তোয়ালে ভিজিয়ে আনে, এক মগ পানি নিয়ে আসে। বিছানার পাশে টেবিলে মগ রেখে আলতোভাবে এগিয়ে আসে এহসানের দিকে। কাপা কাপা হাতে এহসানের টি শার্টের হাত রাখে। উদ্দেশ্য টি শার্টটা খোলা, কিন্তু হাতের কাঁপুনি বাড়তে থাকে। কেন জানি খুব লজ্জা আর অপ্রস্তুত লাগছে নিজেকে। এহসান মেহিনুরের অবস্থা বুঝে মৃদু তিক্ত হাসে, তারপর নিজেই ধীরে ধীরে টি শার্ট খুলে ফেলে। টি শার্ট ছুটতেই মেহিনুরের সামনে উন্মুক্ত হয় এহসানের সুঠাম শরীর। নিখুঁত ধবধবে ফর্সা ত্বকের মাঝে গভীর আকর্ষণ নিয়ে উকি দিচ্ছে। বুকের মাঝখানে হালকা কালো কুচকুচে পশমের মধ্যে লুকানো ছোট্ট একটা তিল। মেহিনুর তাকিয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে। পরক্ষণেই মনে পড়ে, আল্লাহ, সে কি করছে? এভাবে তাকিয়ে থাকা একদম অনুচিত। চট করে চোখ নামিয়ে নেয়, তারপর আলতো হাতে তোয়ালেটা ছোঁয়ায় এহসানের শরীরে। এহসান নীরবে মেহিনুরের প্রতিটি আচরণ লক্ষ্য করছে। মেহিনুরের হাত থরথর করছে, গাল রাঙা হয়ে আছে। সে স্পষ্টতই অপ্রস্তুত, কিন্তু উপায়ও নেই। ধীরে ধীরে এহসানের গা মুছে দেয়, হাত পা মুখ পরিষ্কার করে দেয়। কাজ শেষ হলে উঠে দাঁড়ায়। আপনি বসুন, আমি টি শার্ট আনছি। এহসান শুধু মাথা নাড়ায়। মেহিনুর দ্রুত রান্নাঘরে যায়, উদ্দেশ্য এহসানের জন্য কিছু তৈরি করা। এহসান ধীরে ধীরে টি শার্ট পরে আর নিজের মনে বিড়বিড় করে, দেখেছো এহসান, নারীর মন কতটা ভয়ঙ্কর আর কতটা মায়াময় হতে পারে, আর তোমার নারী তার তুলনাই হয় না। মেহিনুর অনেক ভেবে এহসানের জন্য
চুলায় স্যুপ বসায়। এক বাটি গরম গরম ধোঁয়া ওঠা স্যুপ নিয়ে এহসানের পাশে এসে বসে। চামচ নাড়াতে নাড়াতে বলে, নিন, খেয়ে নিন, ভালো লাগবে। এহসান চোখ ছোট করে তাকায়। এত ভালোবাসা আমার জন্য রাতের ঘুম হারাম করে দিচ্ছিস? মেহিনুর এহসানের মুখের সামনে চামচ তুলে ধরে। এটা ভালোবাসার নয়, এটা মনুষ্যত্ব। আর মনে রাখুন, এই জীবনে আপনার আর আমার ভালোবাসা পাওয়া হবে না। এহসান ম্লান হেসে ফিসফিসিয়ে বলে, এটাই ভালোবাসা, আর পাওয়া লাগবে না, পেয়ে গেছি। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে। এখন তর্ক করার সময় নয়, খেয়ে নিন। এহসান স্যুপ খাচ্ছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি মেহিনুরের উপর স্থির। কালো পোশাকে মেহিনুরকে যেন আরো অপার্থিব লাগছে। মনে হচ্ছে তার সৌন্দর্য শতগুণ বেড়ে গেছে। একদম মুগ্ধতা নিয়ে চেয়ে থাকে এহসান। আহা, যদি একটু কম সুন্দর হতো তাহলে এতটা মোহগ্রস্ত হতে হতো না। এই নিষ্পাপ মুখ, এই গভীর আঁখি, থুতনির তিল, গোলাপি ঠোঁট পাগল বানিয়ে দিয়েছে তাকে। নেশাগ্রস্ত গলায় বলে, মন চাই তাকিয়ে থাকি তোমার মুখশ্রী ন্যায়, প্রহরের পর প্রহর দেখি তোমায় প্রাণ ভরে, তাও যদি মিটে অন্তত তোমায় দেখার তৃষ্ণা, এই ব্যাকুল আমার। মেহিনুর বিরক্ত মুখে বলে, ও কবি, আমার কবিতা ছেড়ে খেয়ে নিন বাবা। এহসান কপাল কুঁচকে বলে, ও আমার বেয়াদব নারী, কবে ছাড়বি বেয়াদবি? মেহিনুর দাঁত চেপে এহসানের মুখে জোর করে সুপের চামচ পুরে দেয়। এহসান নরম স্বরে বলে, এদিকে একটু আয় তো। কেন? আরে আয় বলছি। মেহিনুর বিরক্তি নিয়ে একটু এগিয়ে নেয় নিজেকে এহসানের পানে আর বলে, বলুন। এহসান আর কিছু বলে না। হঠাৎ করেই মেহিনুরকে আঁকড়ে ধরে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে। মেহিনুরের চোখ বিস্ফোরিত হয়ে যায়। আল্লাহ, এত বড় ধোঁকা আগে জানলে কখনো শুনতাম না এনার কথা। এহসান বারবার কয়েকবার মেহিনুরের ঠোঁট মন ভরে ছুঁয়ে ওকে ছেড়ে দেয়। এহসান ওকে ছেড়ে দিয়ে মুচকি হেসে নিজের ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে বলে, এবার পেটও ভরে গেল, জ্বরও সেরে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে মেহিনুর উঠে চলে যায়। বিরক্তিতে মন বিষিয়ে গেছে। এত মানসিক চাপ আর নিতে পারছে না সে। এহসানকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে মেহিনুর অজু করে আসে। তখনই এহসান বলে, জান, মাথাটা টিপে দে, খুব ব্যথা করছে। মেহিনুর একটু তাকিয়ে দেখে, তারপর নামাজের হিজাব জড়িয়ে নেয়। টেবিল থেকে কুরআন শরীফ তুলে নিয়ে এহসানের পাশে বসে। আমার কোলে মাথা রাখুন। এহসান দেরি করে না, আলগোছে নিজের মাথাখানা তুলে আপন নারীর কোলে রাখে এহসান। তার মাথা রাখতেই মেহিনুর তার চুলে হাত বুলাতে থাকে আর অন্য হাতে কুরআন ধরে। তাউজ তাজমিয়া পড়ে অপ্রিয় পুরুষের জন্য প্রিয় সূরামূলক পড়া শুরু করে। বদ্ধ পরিবেশে একটা ভ্যাপসা গন্ধ ভাসছে, যেন বাতাসও থমকে আছে। নিঃশ্বাস নেওয়া ভারী লাগছে। ঠান্ডা লোহার চেয়ারে দড়ি দিয়ে বাঁধা পড়ে বসে আছে এশা। হাত পা নড়াতে পারছে না, শরীর জুড়ে ব্যথা। মাথাটা ভারী লাগছে, যেন কয়েক ঘন্টা অচেতন ছিল। চোখ মেলে ধীরে ধীরে সামনে তাকাতেই সে দেখতে পায় এক চেনা মুখ, মেহেরাজ। প্রথমে বুঝতে পারেনি, কয়েকবার চোখের পলক ফেলে তারপর ঠিকই চিনে ফেলে। পাশেই একজন কাজী দাঁড়িয়ে, আরেক পাশে মেহেরুব। শুক্রবার দিন মাদ্রাসায় আলিমরা একটা বৈঠক ডেকেছেন কিছু তাফসির করতে। এশাকেও যেতে হয়। মেহিনুরের যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো আর পারবে না যেতে। তাই এশা একাই এসেছে মাদ্রাসায়, কিন্তু মাদ্রাসায় আর পৌঁছাতে পারে না। কয়েকজন নারী এসে তাকে জোর করে গাড়িতে তুলে নেয় ও মুখে কাপড় বেঁধে দেয়। আর এখন তার জ্ঞান ফিরে চোখ খুলে সামনে স্পষ্ট দেখতে পায় মেহেরাজকে। প্রথমে তো চিনতে পারছিল না, বার কয়েক তাকিয়ে ঠিকই আন্দাজ করে নেয় এটা মেহেরাজ। এশা গঙ্গিয়ে উঠে অস্পষ্ট গলায় বলে, কি হয়েছে রে বাবা? আমায় তোমরা এখানে এত খাতির যত্ন করে বসিয়ে রেখেছো কেন? মেহেরাজ এশার গলা শুনে এশার পানে তাকিয়ে বলে, তোমায় বিয়ে করব বলে। এমন কথা শুনে এশার হুঁশ উড়ে যায়। থমকে গিয়ে এক পলক মেহেরাজের পানে তাকায়, ফের মেহেরুবের পানে তাকায় আর বলে, বাবা মেহরুব, তোমার ভাই এসব কি বলছে? আমায় বিয়ে করবে মানে কি? মেহেরাজ এক শিলতে হেসে বলে, আমার বোনকে যেমন তোমার ভাই কলঙ্কিত করেছে, তোমাকেও আমি আজ থেকে পদে পদে কলঙ্কিত করবো এসা তালুকদার। এশা মেহেরাজের কথা শুনে ভয় পায় না, উল্টো তার ছেলের হাসি দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাক বাবা মেহেরাজ, তুই ভুলে যাস না এহসান তালুকদারের বোন আমি। মেহেরাজ কোনো কথা বলে না, চুপচাপ নিজের পিস্তল বের করে এহেসার কপালে ঠেকিয়ে বলে, মা, এসা বউ হবে একটু পর তুমি আমার, তাই বাবাটা লাগিও না। এশা পিস্তল দেখে বেশ ঘাবড়ে যায়। যদি চালিয়ে দেয় মেহেরাজ,
মেহেরাজ ঈশাকে দেখতে পারছে না, দেখবে কি করে? সম্পূর্ণ সহি পর্দা করা। তবে বুঝতে পারছে ঈশা ঘাবড়ে গেছে। মেহেরাজ এটা বুঝতে পেরে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, শুরু করুন। কাজী সাহেব বলেন, জি শুরু করব। দেনমোহর কত দেব? মেহেরাজ মেহেরুবের দিকে তাকিয়ে বলে, যতই হোক ওকে তো আমার সাথেই থাকতে হবে এই জীবনে, তাই কত দেয়া যায় দেনমোহর বলো তো? মেহেরুব একটু ভেবে বলে। 20 দিয়ে দাও। মেহেরাজ এক পলক ঈশার পানে তাকিয়ে কাজীকে বলে। 20 লক্ষই দিয়ে দিন। কাজী মাথা নাড়িয়ে লিখতে শুরু করেন। ঈশা আমতা আমতা করে বলে, মেহেরাজ, তুমি ভুল করছো। এর জন্য তোমার মৃত্যুর চেয়েও বড় শাস্তি পেতে হবে। ভালোই ভালোই ছেড়ে দাও আমায়। মেহেরাজ বলে ওঠে, আমার মরণের ভয় নেই। তোমার ভাই যে নরপশু ওইটা আমি জানি, তাও শেষ চেষ্টা করলে ক্ষতি কি? ঈশা মেহেরাজকে বলে, যত যাই করো, মেহনুর শুধু আমার ভাইজানের। আমায় মেরে ফেললেও তুমি মেহনুরকে পাবে না। আর ফেরত ভাতিজা। মেহেরাজের খুব রাগ হয় ঈশার এমন কথায়। পিস্তলের ট্রিগারে শক্ত করে আঙ্গুল রেখে বলে, আমি কোন দিক দিয়ে তোমার ভাতিজা হই? এই দেশেরই না আমি। আর আমার বোনকেও আমি নিজের কাছে নিয়ে নেব, আর তোমাকেও নিজের অর্ধাঙ্গিনী করে আমার কাছে রাখবো জান পাখি। ঈশা এবার কেঁদে ওঠে আর বলে, দেখো, আমি সাদামাটাভাবে চলি। দয়া করে আমার জীবনটা এই নোংরা খেলায় শেষ করো না। মেহেরাজ তিক্ত হেসে বলে, আমার বোনও সাদামাটা ছিল, কিন্তু তাও তোমার ভাই আমার বোনকে নিজের নোংরামিতে ফাঁসিয়েছে। ঈশা কিছুটা চিৎকার করে বলে, আমার ভাইজান মেহনুরকে ভালোবাসে, তাই বিয়ে করেছে। কিন্তু তুমি কেন এমন করছো? শুধু প্রতিশোধ নিতে? ছি! মেহেরাজ বলে, সমস্যা কি? তোমার ভাই আমার বোনকে ভালোবেসে বিয়ে করেছে, আর তোমাকে বিয়ের পরে ভালোবাসবো, হবে তো? ঈশা এত বিকৃত কথা শুনে চিৎকার করে বলে, আমি তোকে বিয়ে করব না, মরে গেলেও করব না। কাজী মেহেরাজকে একটা পেপার এগিয়ে দিয়ে বলেন, সই করুন উভয়জনে। মেহেরাজ পেপারটা হাতে নিয়ে একটুও দেরি না করে বিসমিল্লা বলে সই করে দেয়। অতঃপর ঈশার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও চুপচাপ সই করে নাও। ঈশা মেহেরাজের কথায় তাচ্ছিল্য করে বলে, স্বপ্ন দেখ বাবা তুই, এটা স্বপ্নেই সম্ভব। এই বাবা ডাক শুনে মেহেরাজের ভীষণ রাগ হয়। এক লাফে চেয়ার থেকে উঠে উক্ত চেয়ারেই জোরে লাথি মেরে ঈশার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, এসর বচ্চ, তোদের একটা শব্দ ব্যয় করিস তো তোর জানাজা পড়বো এখানে। চুপচাপ সই করে নে আর আমার বেগম হয়ে যা। মেহেরাজের এমন রাগ দেখে ঈশা ভয় না পেয়ে উল্টো তাচ্ছিল্য করে বলে, যা ইচ্ছে করে নে বাবা, আমি এটা করব না। মেহেরাজ নিজের পিস্তল বের করে বসে থাকা কাজের মাথায় ধরে দাঁত চেপে বলে, যদি সই না করিস তো এটাও যাবে, সাথে তুইও। ঈশার ভয় লাগে, কারণ পুরুষ মানুষের বিশ্বাস নেই, কি থেকে কি করে ফেলে না জানি। নিজের জন্য ভয় লাগছে না ঈশার, কাজের জন্য ভয় লাগছে। ঈশা কাপা গলায় বলে, দাও। মেহেরাজ মেহেরুবকে ইশারা করতেই মেহেরুব মাটিতে পড়ে থাকা বিয়ের রেজিস্ট্রি পেপারটা ঈশার হাতে তুলে দেয়, সাথে একটা কলম। ঈশা সই করতে নেয়, কিন্তু ওর হাত কাঁপতে থাকে, ভয়াবহ কাঁপতে থাকে। ঈশা কোনো রকমে কলম বসাতে পারছে না কাগজে। মেহেরাজ ঈশার এত সময় নিতে দেখে ধমক দিয়ে বলে, কি হলো, এত দেরি হচ্ছে কেন? ঈশা মেহেরাজের ধমকে কেঁপে ওঠে। বোকার মতো মেহেরাজের দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বলে, এক কাজ করো, বিয়েটা যেহেতু তুমি নিজের প্রতিশোধের জন্য করছো, তাই আমার সইটা তুমিই করে নাও। আমার হাত অবশ হয়ে গেছে, সই হচ্ছে না। ঈশার এমন কথা শুনে মেহেরাজ মেহেরুব দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। মানে সে নিজেই নিজেকে বিয়ে করবে? মেহেরাজ ঈশাকে এবার ধমক দিয়ে বলে, সাইন করবি না, কাজীকে উড়িয়ে দিই। মেহেরাজের কথায় ঈশা কিছু বলে না। ঈশা চুপচাপ কাগজে সই করে দিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজের সইটা শেষ করে মাথাটা নিচু করে রাখলো। মুহূর্তে কাগজটা মেহেরাজের হাতে চলে যায়। মেহেরাজ সে কাগজ সামনে ধরে এক তৃপ্ত হাসি হাসলো, যেন সে কোনো জয়ের মুকুট পড়েছে। কাজী সাহেব তখন তার ধিমানো আওয়াজে বলেন, কবুল বলো মা। ঈশা সোজা দাঁড়িয়ে যায় এবং কাজী সাহেবকে এক রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, এসব কবুল বলার প্রয়োজন নেই। ওর কাজ ছিল আমায় বিয়ে করা, সে তো তা করে নিয়েছে। প্রতিশোধ তো পূর্ণ করে নিয়েছে। ঈশার কথা শুনে কাজী সাহেব কিছু বলার আগেই মেহেরুবের দিকে তাকায় এবং রেগে গিয়ে বলে, ঈশা, এবার আমায় বাড়ি যেতে দাও। তোমার ভাই তো বিয়ে করে নিয়েছে, সব শেষ তো হলোই।
মেহেরাজের চোখে আগুন যেন আরো জ্বলে ওঠে। তার মনের অন্ধকার আগুন বেমালুম জ্বলে ওঠে। সে ধমক দিয়ে বলে, সব শেষ হয়নি। তোমায় বিয়ে করে নিয়ে 4 বাচ্চার মা যতদিন না বানাচ্ছি ততদিন কিচ্ছুই শেষ হবে না জান পাখি। এশা শুনে থমকে যায়। সে এক মুহূর্তের জন্য কিছু বলার সাহস পায় না। তার চোখ বড় হয়ে যায়, যেন তাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে বুঝতে হচ্ছে। মেহেরাজের কথা শুনে তার মাথা একেবারে খারাপ হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে মেহেরাজ এমন কিছু বলবে। এটা কি বলছে সে? সে মনে মনে নিজেকে প্রশ্ন করে, কি এক অদ্ভুত শর্ত দিয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম শুধু বিয়ে করে ছেড়ে দেবে, কিন্তু এটা কি হচ্ছে? এশার চোখে চরম সংখ্যা আর হতাশার ছায়া ঝলকাতে থাকে। তার কপালে কুণ্ডলি পাকানো শোকের রেখা স্পষ্ট হয়ে ওঠে। এশাকে অনেক ভয় দেখিয়ে শেষ পর্যন্ত বিয়ে করে নিয়েছে মেহেরাজ। বর্তমানে ওকে নিয়ে একটা রিসোর্টে উঠেছে, কিন্তু এশার জ্ঞান নেই। অজ্ঞান করিয়ে নিয়ে এসেছে। রিসোর্টের রুমে এসে এশাকে বিছানায় শুয়ে দিয়ে গোসল করতে যায় মেহেরাজ। গোসল সেরে এসে যখন কক্ষে প্রবেশ করে তখনই ওর চোখ পড়ে ঘুমন্ত এশার দিকে। রিসোর্টের একজন মেয়ে কর্মীকে বলেছিল যেন এশার বোরকা খুলে দেয়। এশার পরনে হালকা নীল রঙের একটা 3 পিস। বিছানায় শুয়ে আছে ও, নিস্তব্ধ আর কোমল। নিঃশ্বাসের ওঠা নামায় বুকের কাপড় সামান্য কাঁপছে। মেহেরাজ ধীর পায়ে চুলের পানি মুছতে মুছতে এগিয়ে আসে এশার দিকে। ওর ভেতরে একটা অদ্ভুত অনুভূতি খেলা করছে। এই মেয়েটাকে ভয় দেখিয়েছে, কাঁদিয়েছে, জোর করে নিজের অধিকার নিয়েছে। তবুও কেন এত শান্ত, এত কোমল লাগছে ওকে? একটা দীর্ঘশ্বাস নেয় মেহেরাজ, তারপর ধপ করে পাশে বসে পড়ে। এবার স্পষ্ট দেখতে পাই ও উজ্জ্বল শ্যাম বর্ণে তার বেগম। গালে টোল পরার মতো একটা কাটা দাগ। দেখে মনে হচ্ছে ঘুমের মধ্যেই মুচকি হাসছে, যেন কোনো স্বপ্ন দেখছে, কিংবা হয়তো কেবল ওর মনের মায়ায় এমনটা মনে হচ্ছে। মেহেরাজ এশাকে দেখে নিজের অজান্তেই ফিসফিস করে বলে, এত মায়াবতী একজন তোর কপালে থাকবে, সেটা কল্পনার বাইরে রে মেহেরাজ। দেখ কতটা ভয়ঙ্কর সুন্দর তোর বেগম। তুই সব দিক দিয়ে জিতে গেছিস রে মেহেরাজ। বোনকেও পেয়ে যাবি, সাথে এত সুন্দরী বউ তো ফ্রি। নিজেই নিজেকে এসব বলে আপন মনে হাসে মেহেরাজ, কিন্তু হাসিটা বেশি স্থায়ী হয় না। বুকের কোথাও যেন একটা খচখচে কাটা বিঁধে যায়। ঈশাকে দেখে একবার মনে হয় ওকে আঘাত দেওয়া ঠিক হচ্ছে না, আরেকবার মনে হয় ওর হাতেই তো নিজের জীবন সঁপে দিয়েছে। অতঃপর কি একটা মনে করে ঠোঁট কামড়ে হেসে নিজের ফোনটা হাতে নিয়ে এশার পাশে বসে। এশার পাশে বসে কিছু মুহূর্ত ওর দিকে এক দুষ্টু দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মলিন গলায় বলে, মাফ করো, আমি চাই না কখনোই কোনো নারীকে অসম্মান করতে, কিন্তু এটা করতেই হবে। সেই মুহূর্তে এশার হাত মৃদু কেঁপে ওঠে। মেহেরাজের বুকের ভেতর ধক করে ওঠে। এশা কি জেগে গেল? ও কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। না, এশা এখনো গভীর ঘুমে, কিন্তু মেহেরাজের হাত কাঁপতে শুরু করেছে। মনে হচ্ছে কোনো অজানা এক ভয় ওকে জড়িয়ে ধরেছে। এশাকে আঘাত দিতে গিয়ে কেন যেন নিজেই আঘাত পাচ্ছে মেহেরাজ। মেহেরাজ কাঁপা হাতে এশার শরীর থেকে আলতো করে কামিজ সরিয়ে নেয়। অতঃপর কিছু ছবি তুলে নেয়। ছবি তোলা শেষ হতেই সাথে সাথে এশার জামা ঠিক করে নেয়। নিজের উপর ঘৃণা লাগছে মেহেরাজের এসব করতে, কিন্তু এটাই একমাত্র পথ এহসানকে থামানোর। নয়তো এহসান আর ওকে এ দুনিয়ায় থাকতে দেবে না। মেহেরাজ নিজের ফোন পাশে রেখে ধীরে ধীরে এগিয়ে যায় এশার দিকে এবং ওকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে ওর দিকে ঝুঁকতে থাকে। ঠিক তখনই এশার জ্ঞান ফিরে। চোখ খুলে মেহেরাজকে নিজের এত কাছে দেখে এশা কিছু মুহূর্ত চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ওর দিকে। তারপর কিছু বুঝে উঠতে না পেরে এক থাপ্পড় বসিয়ে দেয় মেহেরাজের গালে আর চিৎকার করে বলে, আমার অনুমতি ছাড়া আমায় দেখার অধিকার কে দিল? নরম হাতের হঠাৎ গরম থাপ্পড় খেয়ে মেহেরাজ এশার থেকে ছিটকে সরে যায় আর নিজের গালে হাত বুলাতে বুলাতে বলে, ভালো করে বললে পারতে না। এশা এসবে পাত্তা না দিয়ে যখন নিজের গায়ে ওড়না দেখতে পায় না, তখন বিশ্রীভাবে রেগে বলে, এই কাপুরুষের কাপুরুষ, আমার ওড়না কই? আমার বোরখা কেন খুলেছিস? এশার এমন গালাগালি শুনে মেহেরাজ বেশ চটে যায়। মেয়ে মানুষ হয়ে এত গালাগালি কেন করবে? সে তো ছেলে মানুষ হয়েও এত গালাগালি করে না। মেহেরাজ রেগে গিয়ে এশার হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে আর বলে, আর একটা গালি দিলেই তোমার সাথে আমার হয়ে যাবে একটা। আর তোমার বোরখা কেন? সব খোলার অধিকার পেয়ে গেছি আমি, বুঝেছো? এশা রেগে দাঁত চেপে বলে, ভালের অধিকার পেয়েছো তুমি, জোর করে বিয়ে করেছিস। আমি এই বিয়ে মানি না। তুই আমায় কেন দেখলি বল? আমার মাহরম ছাড়া আমায়
কেউ দেখেনি জীবনে, তাহলে এত বড় দায় আমার গায়ে কেন দিলি? মেহেরাজ রেগে ফুঁসে ওঠে। তোমার মাহারামদের বড় মাহারাম আমি, তাই এত দায় একে দেওয়ার কিছুই নেই, বুঝলে? আর একটা গালি দিলে মুখ ভেঙে দেবো, অসভ্য মেয়ে কোথাকার। এশা মেহেরাজের চোখে চোখ রেখে বলে, তুই কি আমার মুখ ভেঙে দিবি? তোর অস্তিত্বই মুছে দেবে আমার ভাইজান। শুধু জানুক তো একবার, তুই কাপুরুষ, এত বড় কাপুরুষই করেছিস। মেহেরাজ তার ছেলের হাসি দিয়ে এশার উপরে ঝুঁকে বিছানা থেকে নিজের ফোনটা হাতে নিয়ে সেই ছবিগুলো এশার সামনে ধরে। এশার হাত পা কাঁপতে থাকে, যদিও ছবিগুলো অতটাও খারাপ না। তার বোরকা নেই, হালকা পেট দেখা যাচ্ছে, ওড়না নেই বুকে। এশার কাছে ইচ্ছে খারাপ কিছু হতে পারে না। এশা নিজের মুখ চেপে ধরে নিজের এমন অবস্থা দেখে মেহেরাজ তাচ্ছিল্য করে বলে, মেয়ে, তোমার ভাইজান আসলে যদি যেতে চাও তো এই ছবিগুলো আমার সাথে সাথে আমার বিদেশি যত ফ্রেন্ড আছে তারাও দেখবে, আর মনে রেখো সাথে এই দেশও দেখবে। এশা নিজের মুখ চেপে চোখের পানি ছেড়ে দিয়ে শুধু হতভম্ব হয়ে একবার মেহেরাজের দিকে তাকায়, তো একবার নিজের ছবির দিকে। এশা আর ঠিক থাকতে পারে না, ডুকরে কেঁদে বলে, কি করে পারলে এমন কিছু ভাবতে? আমার মতো তোমারও তো একটা বোন আছে, তুমি কি একবারও ভাবোনি সে যদি এমন কিছু শিকার হতো তার কেমন লাগতো? মেহেরাজের খুব খারাপ লাগে এশার এই অবস্থা দেখে। সে সত্যি এমন কিছু চায়নি, কিন্তু এশাকে নিজের করে নেওয়া, সাথে মেহিনুরকে ফিরিয়ে নিতে এটা প্রয়োজন। মেহেরাজ এশাকে শান্ত গলায় বলে, তোমার ভাইজানের থেকে আমার বোন হয়তো এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে। এশা ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমার ভাইজান মেহনুরকে হয়তো এখনো ভালো মতো ছোঁয়ও নি, আর এত বড় অপবাদ দিচ্ছ। মেহেরাজ রেগে ফেটে পড়ে বলে, তুমি কি তাদের কক্ষে প্রবেশ করে তা দেখেছো যে এত সাফাই গাইছো? এশা কান্না করতে করতে দুপাশে মাথা নাড়াতে নাড়াতে দাঁত দিয়ে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে বলে, মেহনুরের কাপড় বদলানোর প্রয়োজন হলে ভাইজান সবসময় আমায় নিয়ে যেত, আমিই তো বদলে দিতাম। এসব কিছুই ভাইজান তোমার বোনের সাথে করেনি, সে তো যত্নের চেয়েও যত্নে রেখেছে। মেহেরাজ চমকে গিয়ে বলে, তাহলে আমার বোন তোমার ভাইয়ের বাচ্চার মা হলো কিভাবে? এশা চোখের জল মুছে মাথা নাড়িয়ে বলে, এসব এসব কিচ্ছু হয়নি, মেহনুর আমায় সব বলে, এই সব মিথ্যা। এই বলে এশা নিজের কপাল চাপড়ে কেঁদে ওঠে। অন্যের বোনকে তার ভাইজান জোর করে বিয়ে করেছিল, আর আজ একই ঘটনা তার সঙ্গে আরো নির্মমভাবে ঘটল। তার শ্লীলতা হানি অবধি হয়ে গেল। এশাকে এমন অবস্থায় কাঁদতে দেখে মেহেরাজ চোখে বুঝিয়ে বলতে নেয়, দেখো তুমি যতটা খারাপ। আর কিছু বলতে পারে না মেহেরাজ, সাথে সাথে তার গালে আরেকটি থাপ্পড় পড়ে যায় এশার নরম হাতের। এশা দাঁত চেপে চিৎকার করে বলে, ভাইজানরা তোদের এমনি এমনি কাপুরুষ বলে না, তোদের আমলেই তোদের কাপুরুষ বলে। কাপুরুষের দল, লজ্জা করে না এমন নিচু কাজ করতে? এর যে তুই আমায় মেরে ফেল, এটা ভালো হবে, তাও আমার ইজ্জত নিয়ে খেলিস না। মেহেরাজ এবার রেগে গিয়ে এশার দুই বাহু শক্ত করে ধরে বলে, তোমায় মারবো না, তোমায় সারা জীবন রেখে দেব, আর গোটা জীবন তোমার ইজ্জতের অধিকার হয়ে বাঁচবো। এশার রাগে ঘৃণায় গা জ্বলে উঠছে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চিৎকার করে বলে, আমায় ছবি না, বলে দিলাম, ছাড় বলছি, ছাড়। মেহেরাজ দাঁত চেপে এশার বাহু আরো শক্ত করে ধরে। এক টানে নিজের মুখের সামনে নিয়ে এসে এশার চোখে চোখ রেখে বলে, তোমায় শুধু ছুবোই না, তোমার সাথে কিছু আলাদা মুহূর্তও কাটাবো আজ এই রাতেই। এশা তালুকদার। এশার শরীর রাগে কাঁপতে থাকে, ঠোঁট চোখ মুখ সবকিছু রাগে ঝলসে যেতে থাকে। এশা কাঁপতে কাঁপতে বলে, এসবের সাহসও করিস না, নয়তো অকালে অপ্রস্তুতভাবে প্রাণ দিবি। মেয়েরাজ এসবে পাত্তা দেয় না, উল্টো নিজের ঠোঁট ডুবিয়ে দেয় এশার কাঁপতে থাকা ঠোঁটে, আর তার স্বাদ নিতে থাকে। জীবনের প্রথম কোনো মেয়েকে এভাবে আঁকড়ে ধরল মেহেরাজ, আর সেই মেয়েটাই তার স্ত্রী। এশা নিজেকে ছাড়াতে না পেরে খাবলে ধরে মেহেরাজের দুই কাঁধ নিজের দুই হাত দিয়ে, কিন্তু মেহেরাজ তাতে দমে না, বরং আরো শক্ত করে আঁকড়ে ধরে এশার অধরখানা। এশার চোখ দিয়ে স্রোতের মতো পানি ঝরছে, আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। কেন এই বংশে জন্ম নিলাম? যদি এই বংশে জন্ম না নিতাম তাহলে এমন কিছু শিকার হতাম না। এশার থেকে নিজেকে সামলে সরে আসে মেহেরাজ, তারপর হেসে
ঠোঁটে এক চিলতে হাসি টেনে এশার ঠোঁটে নিজের বৃদ্ধাঙ্গুল বুলিয়ে দিতে দিতে বলে, এই আদরখানা এখন থেকে আমার দখলে নিলাম। যখন ইচ্ছে তখন আমার আওতায় থাকবে তোমার এই আদর। মনে রেখো মেয়ে। এশা আর কিছু বলে না, পাথরের মতো চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে তারপর আগের মতোই বালিশে মাথা রাখে। নিজেকে পুতুল মনে হচ্ছে, প্রাণহীন পুতুল। এশাকে এভাবে নিস্তেজ হয়ে যেতে দেখে মেহেরাজ উঠে গিয়ে ওর মাথার পাশে বসে। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, মনে রেখো মেয়ে, তোমার ভাইজান হয়তো কিছু সময়ের মধ্যেই চলে আসতে পারে আমাদের খোঁজ নিতে। তবে তুমি যদি কোনো চালাকি করো তাহলে তোমার ছবিগুলো কিন্তু রয়েছে আমার কাছে। এশা শুধু শুনে কিন্তু কিছু বলতে পারে না, চুপ করে থাকে। মেহেরাজ নিজের দুই হাত এশার বাহুতে রাখে, অতঃপর হালকা ঝুঁকে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে এশার ডান গালে নিজের গাল বসিয়ে দেয়। এশা কেঁপে ওঠে। এমন ভয়ঙ্কর বাজে পরিস্থিতিতে পড়ে ভয়ে নিজের এক হাতে বিছানার চাদর আর অন্য হাতে নিজের হাঁটু খামচে ধরে। মেহেরাজ নিজের গাল এশার গালে বারবার স্পর্শ করিয়ে বলে, মনে রেখো, তুমি এখন থেকে আমার স্ত্রী, তাই ভুলেও ভাইজানের সাথে নিও না, নয়তো। এশা এবার মুখ খুলে বলে, নয়তো কি আমার নিজের বিদেশি বন্ধুদের কাছে বিক্রি করে দেবে? মেহেরাজের ভেতরে ধক করে ওঠে। সে ভালো করেই বুঝতে পারে এশা তাকে ঠিক কতটা ঘৃণ্যভাবে নিজ চোখে দেখছে। মেহেরাজ এশার গালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, না, তবে বিক্রির যে কাজটি ভেবেছ সেই কাজটি আমি নিজেই স্বয়ং সম্পন্ন করব। এশা তীব্র ঘৃণায় কেঁপে ওঠে। তারপর কঠিন গলায় বলে, ভোগ করা শেষে তালাক দেবে আমায়? মেহেরাজ এশার এমন উক্তি শুনে হেসে একইভাবে এশার গালে নিজের ঠোঁট স্পর্শ করিয়ে বলে, তুমি স্ত্রী হও আমার, আর স্ত্রী ভোগের পাত্রী নয়, ভালোবাসার পাত্রী হয়। তাই ইহকালে তোমাকে তালাক দেওয়া অসম্ভব সুন্দরী। এশা আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায়, যেন পুরো ভেতরটা ফাঁকা হয়ে গেছে, প্রাণ নেই কোথাও। মেহেরাজ এশাকে ছেড়ে দেয় না, বিছানায় এশার পাশে শুয়ে পড়ে। শুধু পাশে শোয় না, এশাকে শক্ত করে আঁকড়ে ধরে। পিছন থেকে ওর ঘাড়ে মুখ গুজে ফিসফিসিয়ে বলে, একদম নড়ো না। জীবনে প্রথম আমি নারীর সংস্পর্শে এসেছি, তাই আমায় তোমাতে হারিয়ে যেতে দাও। এশা এবার চিৎকার করে ওঠে। মেহেরাজের হাত খাবলে ধরে বলে, ছাড় আমায়, ছাড়। কাপুরুষের কাপুরুষ, ছাড় বলছি, নয়তো থাপড়িয়ে গাল লাল করে দেব। মেহেরাজ এশার এমন গালি শুনে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ওর ঘাড়ে নাক মুখ বুলিয়ে দিতে দিতে বলে, চুপচাপ শুয়ে থাকো মেয়ে, নয়তো আমি আমার পুরুষত্ব দেখিয়ে দেব। এশা ছটফট করতে করতে কান্নায় ভেঙে পড়ে। ছাড় আমায়, ঘৃণা করছে আমার, তোর হারাম স্পর্শ আমায় ছুঁয়েছে, ছাড় বলছি। মেহেরাজ এবার আর না পেরে এশাকে একটানে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এশার চোখের পানি নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দেয়। অতঃপর কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই এশার বুকে মাথা গুঁজে দেয় মেহেরাজ। এশা মেহেরাজকে নিজের থেকে ছাড়ানোর জন্য ছটফট করে, কিন্তু মেহেরাজ তাকে আরো শক্ত করে ধরে রাখে। এশা চিৎকার করে মেহেরাজকে নিজের থেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তা সম্ভব হয় না। মেহেরাজ আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, বউ, এমন করো না, তোমার বুকেই তো আমার শেষ ঠাঁই, তাই না? অন্যদিকে মেহিনুর রান্নাঘরে ব্যস্ত। এহসান ঘুমিয়ে আছে। তার জ্বর কিছুটা কমেছে, তবে এখনো পুরোপুরি সেরে ওঠেনি, তাই আজ কাজে যায়নি। মেহিনুর আস্তে আস্তে কক্ষে প্রবেশ করে। এহসানের প্রশান্ত মুখ দেখে বোঝা যায় সে গভীর ঘুমে তলিয়ে আছে। নিঃশব্দে বিছানার কাছে এগিয়ে যায় মেহিনুর। বালিশের পাশ থেকে ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের ফোনটি তুলে নেয়। ভেতরে এক অজানা ভয় কাজ করছে, কিন্তু তা সত্ত্বেও হাত কাঁপতে কাঁপতে ফোনের লক খুলে ফেলে। এহসান এত গভীর ঘুমে আছে যে কিছুই টের পায় না। ফোন হাতে নিয়ে মেহিনুর রান্নাঘরে ফিরে আসে। বুক ধুক ধুক করছে। দেরি না করে দ্রুত মেহরুবকে ফোন দেয়। সে ভেবেছিল হয়তো কিছুটা স্বস্তি পাবে, কিন্তু মেহরুব যা বলল তা শুনে যেন দম বন্ধ হয়ে এলো। বুকের ভেতরে এক অজানা শূন্যতা নেমে এলো। মেহরুব স্পষ্ট বলে দেয়, এশাকে বড় ভাইজান বিয়ে করেছে। এই এক বাক্যে যেন পায়ের নিচের মাটি সরে গেল। মেহিনুর কিছুতেই মেনে নিতে পারছে না কতটা ভয়ঙ্কর মৃত্যু দেবে এহসান মেহেরাজকে। এহসান যদি জানতে পারে তাহলে কি করবে আল্লাহই জানেন। আর বেচারি এশার সাথেই বা কি ঘটল। জোর করে বিয়ে করা মানে কতটা যন্ত্রণা, কতটা নিঃস্ব হয়ে যায় একজন মানুষ, কতটা ঘৃণা জন্মে যায় অন্তরের গহীনে।
মেহিনুর খুব ভালো করেই জানে, কিন্তু এখন বড় প্রশ্ন, এহসান কি বাঁচিয়ে রাখবে মেহেরাজকে? যদি সত্যিটা জানতে পারে। মেহিনুরের সারা শরীর কাঁপতে থাকে, পায়ে নিচের জমিন যেন ধসে গেছে, চারপাশের পৃথিবী অন্ধকার হয়ে আসছে। রিসর্টের যে কক্ষে ঈশাকে নিয়ে উঠেছিল মেহেরাজ, সে কক্ষের জন্য একটি চাবি দিয়ে প্রবল রাগে ফেটে পড়ে প্রবেশ করে এহসান। কক্ষে ঢুকেই মেহেরাজকে যেন রক্ত টকবক করে ফুটতে শুরু করে তার শরীরে। তার আদরের ছোট বোন, তার কলিজার টুকরো, যে কিনা কোনো হারাম পুরুষের সামনে কখনো মুখ প্রদর্শন করেনি, আজ এক পরপুরুষ তার বুকে নিবিড়ভাবে জড়িয়ে আছে। এহসানের দেহে যেন আগুন ছড়িয়ে পড়ে। সে দাঁড়ায় বরফ গলতে শুরু করলো ক্ষোভের তাপে। এক মুহূর্তও দেরি না করে বজ্রকণ্ঠে গর্জে ওঠে সে। কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? এই দুনিয়া কাঁপানো চিৎকার শুনে ঈশার চোখ মুহূর্তেই খুলে যায়। সেও যেন তন্দ্রা থেকে বেরিয়ে আসে, যদিও পুরোপুরি জেগে উঠতে পারছে না। চোখের পাতা ভারী লাগছে, মাথাটা দুলছে, ঠিক যেন ঘোরের মধ্যে আছে। তার নিজের ইচ্ছেতে চোখ বন্ধ হয়নি, বরং তাকে জোর করেই এই অবস্থায় রাখা হয়েছে। তার দেহ অবশ, কারণ তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল। তবুও এই চিৎকারে সে কিছুটা সম্বিত ফিরে পেল। অন্যদিকে মেহেরাজ তখন ঈশার বুকেই মাথা রেখে চোখ বন্ধ করে আছে, কিন্তু সে জেগে আছে, সব শুনছে, সব বুঝছে। তবু সে নড়ছে না, কিছু বলছেও না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরেছে ঈশাকে, যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাকে ছাড়বে না। এহসান মুহূর্তের জন্য থমকে গেলেও তাতে কিচ্ছু যায় আসে না। সে কি বেঁচে থাকতে অন্য কোনো হারাম পুরুষ তার বোনের শরীর স্পর্শ করবে? অসম্ভব। ক্ষোভ আর ঘৃণার বিস্ফোরণে মেহেরাজের দিকে ঝাঁপিয়ে পড়ে এহসান। নিজের শক্তিশালী বাহুতে মেহেরাজের ঘাড় চেপে ধরে এক টানে টেনে বের করে আনলো ঈশার শরীর থেকে। ঈশা ছিটকে গিয়ে কাঁপতে লাগে। সে ভয়ে কাঁপছে না, কাঁপছে আতঙ্কে। এহসান যদি সত্যিই মেহেরাজকে মেরে ফেলে? সে জানে মেহেরাজ খারাপ নয়, মেহেরাজ এসব করেছে নিজের বোনের জন্য, শুধু মেহিনুরের জন্য। সে জানে মেহিনুরের দুই ভাই নিজেদের বোনের জন্য কতটা পাগল, কতটা উন্মাদ হতে পারে। এহসান রাগের জ্বালায় অগ্নিশর্মা হয়ে আছে। সে এক ঝটকায় মেহেরাজকে ছিটকে সরিয়ে দিল। তারপর ঈশার দিকে তাকিয়ে দেখে তার গায়ে ওড়না নেই। তার রাগ তখন চরমে পৌঁছে যায়। নিজের শরীর থেকে চাদর খুলে এক ঝটকায় ঈশার গায়ে জড়িয়ে নেয়। তারপর রক্তাভ চোখে মেহেরাজের দিকে তাকিয়ে গর্জে উঠে বলে, তুই আমার কলিজায় হাত দিয়েছিস, এই সাহস পেলি কোথা থেকে? এবার আর সহ্য করতে পারল না এহসান, মেহেরাজের দিকে তেড়ে যেতে নিল। কিন্তু ঠিক তখনই ঈশা পাগলের মতো কাঁদতে কাঁদতে তার কোমর জড়িয়ে ধরে। ঈশা বিছানায় বসে কাঁদতে কাঁদতে নিজের শেষ শক্তি দিয়ে এহসানের কোমর জড়িয়ে ধরে, বলে, ভাইজান, আল্লাহর ওয়াস্তে ওকে ছেড়ে দাও। ও খারাপ কিছু করেনি, নিজের বোনের জন্য এসব করেছে। দয়া করে এমন কিছু করো না যাতে তোমার মেহনুর তোমায় চিরকাল ঘৃণা করে। মেহেরাজ বিস্মিত হয়ে গেল। এই মেয়ে এটা কি বলছে? সে কি সত্যি তার জন্য প্রাণপণ আকুতি জানাচ্ছে? এহসানও থমকে গেল, কিন্তু এত সহজে শান্ত হওয়ার মানুষ সে নয়। সে ঈশার হাত সরিয়ে দিয়ে বিছানায় বসে ঈশার সামনে, তারপর ঈশার মাথা নিজের বুকে চেপে ধরে গভীর আদুরে গলায় বলল, কাঁদিস না, তোর ভাইজান এখনো বেঁচে আছে। বল, তোর সাথে কিছু খারাপ করেছে? বল, তোর ভাইজান আছে তোর জন্য। এহসান ঈশার গাল থেকে অশ্রু মুছে দিতে দিতে বলল, কাঁদবি না, কেঁদে নিজেকে দুর্বল করবি না। তুই এহসান তালুকদারের বোন, ভেঙে পড়া তোর জন্য নয়। প্রয়োজনে তুই নিজে ওকে কুবাবি আমার বদলে। এই কথা শুনেই ঈশা আঁতকে ওঠে। সে এহসানের দুই হাত শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বলে, না ভাইজান, ওকে তুমি মারবে না। ও কিছু করেনি আমার সাথে। আমি 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 ওর সাথেই থাকবো। এবার এহসান ক্রোধে জ্বলতে জ্বলতে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, তুই কি ভয় দেখিয়েছিস আমার বোনকে? বল। মেহেরাজ তার চোখ ছোট করে তাকিয়ে বলল, ভয়? আর তোমার বোন? আরে অসম্ভব কথা বলছে হোসেন তালুকদার, অসম্ভব কথা। এহসান গর্জে ওঠে। সে তেড়ে গেল মেহেরাজের দিকে, কিন্তু ঈশা আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠে বলে, ভাইজান, ও তোমার মেহনুরের একমাত্র আপন। তুমি যদি ওকে মেরে ফেলো তবে তোমার মেহনুর তোমাকে কোনো দিনও ক্ষমা করবে না। এই কথায় থমকে গেল এহসান, কিন্তু তবুও সে কঠিন গলায় বলল, আমার নারীর আপন শুধু আমি, এরা মরাতে কিছু যায় আসে না।
পরপর কয়েকটা চর বসিয়ে দিল মেহেরাজের গালে, কিন্তু মেহেরাজ একটাও ফিরিয়ে দিল না। এহসান যখন ঘুষি মারতে গেল তখনই মেহেরাজ ঠোঁটের রক্ত মুছে বলে ওঠে, এহসান তালুকদার, যদি আমার কিছু হয় তবে তোর বোন সারা জীবন কলঙ্কিত হয়ে থাকবে, মনে রাখিস। এই কথা শুনে এহসান আর সহ্য করতে পারল না। সে এত জোরে ঘুষি মারল যে মেহেরাজের ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। এসব ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে এহসানের বাহু চেপে ধরে বলে, ভাইজান দয়া করে ছেড়ে দাও, দয়া করে। মেহেরাজ নিজের ঠোঁটের রক্ত মুছে নিল নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে। তারপর এক ঝটকায় এশাকে নিজের বাহুর মধ্যে নিয়ে বলল, এত নাটক কেন করছিস এহসান তালুকদার? তুই আমার বোনকে জোর করে বিয়ে করেছিস, আর আমিও তোর বোনকে জোর করে বিয়ে করেছি। এবার তুই নিজের বোনকে চাইলে আমার বোনকে আমায় দিয়ে দে, ব্যাস। এহসান গর্জে উঠে বলে, নয়তো কি? কোন বাল ছিড়বি তুই? মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, তোর বোন যখন অজ্ঞান ছিল তখন আমিও সুন্দর কিছু ছবি তুলেছি। হ্যাঁ, সেগুলো এমন জায়গায় রাখা আছে না যেখানে দুদিনের মধ্যে না ঢুকলে সব পাবলিক হয়ে যাবে। এবার বুঝ। এহসান চিৎকার করে উঠে বলে, হাসিব, নিয়ে আয়। হাসিব কক্ষের বাইরেই দাঁড়িয়েছিল। এহসানের আদেশ শুনে কয়েকজন মেয়ে গার্ডদের ইশারা করে সে নিজে যেতে পারবে না, সে কক্ষে এসে আছে। মুহূর্তের মধ্যে কয়েকজন মহিলা গার্ড কক্ষে প্রবেশ করে। মেহেরাজ কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এক প্রকার শূন্যে ধরে নিয়ে কক্ষে রাখে চেয়ারে বসিয়ে লোহার তার দিয়ে বেঁধে ফেলল। এসে স্পষ্ট দেখতে পেল তার চোখের সামনে মেহেরাজের মৃত্যু লেখা হয়ে গেছে। এহসানের হাতে একখানা ছুরি একজন এগিয়ে তুলে দিল। এহসান তা হাতে নিয়ে রক্ত চক্ষু নিয়ে বলল, এবার তোর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। এ বলে এহসান মেহেরাজের দিকে এগোতে থাকে। এশা জানে আজ যদি এহসান মেহেরাজকে মেরে ফেলে তবে সব শেষ হয়ে যাবে। মেহনুর কখনোই এহসানকে ক্ষমা করবে না, আর সে নিজের জীবনে আবারও দ্বিতীয় পুরুষের স্পর্শ পাবে। দুই পরিবারের রক্তাক্ত খেলা শুরু হবে। বিশ্রীভাবে একজন আরেকজনকে মারবে, শেষ করে দেবে, সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এশাকে যে কোনো মূল্যে এহসানকে বুঝাতে হবে, তাকে থামাতে হবে। প্রয়োজনে সারা জীবন মেহেরাজের সঙ্গে থাকতে হলেও সে রাজি। তবু আজ এহসানকে এই ভুল করতে দেবে না। এশা এক মুহূর্তও দেরি না করে সোজা এহসানের পা জড়িয়ে ধরল। গভীর আর্তনাদে কেঁপে উঠল পুরো কক্ষ। ভাইজান প্লিজ ওকে মেরো না, আল্লাহর ওয়াস্তে তোমার বোনকে বিধবা করো না। ভাইজান আমি ওকে মাফ করে দিয়েছি, মন থেকে মাফ করে দিয়েছি। আমি চাই না আমার জীবনে দ্বিতীয় পুরুষ আসুক। প্রয়োজনে সারা জীবন ওর সাথেই থাকবো, তবু ওকে ছেড়ে দাও। এশার কান্নায় কক্ষের পরিবেশ যেন ভারী হয়ে ওঠে। এহসান স্থির দাঁড়িয়ে থাকলো, একটুও নড়ে না। কোনো ভাই তার বোনের এমন আর্তনাদ উপেক্ষা করতে পারে? সে পারে না, সে পারছে না। তার রক্তাক্ত রাগের ঢেউ ধীরে ধীরে স্তিমিত হতে লাগে। এহসান ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে এশাকে টেনে তুলল, শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। তারপর রক্ত চক্ষু নিয়ে তাকালো মেহেরাজের দিকে। একটা দহন, একটা তীক্ষ্ণ বিদ্বেষ, একটা প্রগাঢ় হুমকি তার দৃষ্টিতে সব ফুটে উঠল। তুই কি চাস বোন? স্পষ্ট করে বল। তোর যা চাওয়া তাই হবে। তোর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এশা ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমি চাই তুমি ওকে ছেড়ে দাও। এহসান তিক্ত গলায় হেসে উঠল। ও তোকে দেখে নিয়েছে খারাপভাবে, তবুও ওকে ছেড়ে দিলে আমি শান্তিতে বাঁচব না। এশা এবার শক্ত হলো। সে জানে আজ যদি সে নিজেকে দুর্বল দেখায় তবে কিছুই রক্ষা করা যাবে না। গভীর শ্বাস নিয়ে শক্ত কণ্ঠে বলে, আমায় হালালভাবে দেখেছে, তাই এটা খারাপ হবে না ভাইজান। আমি ওর স্ত্রী, আমার উপর ওর অধিকার থাকতেই পারে, তাই না? এহসান থমকে গেল। তার ছোট্ট বোন, তার চোখের পানিও সে সহ্য করতে পারে না। সে আজ এমন কথা বলছে। সে এশার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, তুই সত্যি ওকে স্বামী মানছিস? এশা জানে সে মিথ্যে বলছে, কিন্তু আজ এই মিথ্যেই সত্য হয়ে যাবে যদি তার জীবন বাঁচাতে পারে। সে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ ভাইজান, আমি ওকে স্বামী মানি। বিশ্বাস করো, আমার অনুমতি ছাড়াও আমায় ছুঁয়নি। আমি অনুমতি দিয়েছি বলেই ছুঁয়েছে। দয়া করে ওকে মেরো না। এহসানের চোখ মুখ কঠিন হলো। রাগের সাগরে এক ফোঁটা শান্তির জোয়ার বইল যেন। অন্যদিকে মেহেরাজ স্তব্ধ হয়ে এশাকে দেখছে। একজন নারী চাইলে ছলনা করে কাউকে চিরতরে ধ্বংস করে দিতে পারে, আবার সে একই নারী চাইলে ছলনা করে কাউকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেও পারে। এশা আজ সেটা প্রমাণ করল। এশার প্রতিটি কথা মেহেরাজের মনে বাজছে। তার নিজের উপর ঘৃণা হচ্ছে।
এশার মতো একটা মেয়েকে সে এত কুৎসিতভাবে ফাঁসিয়েছে। কি করে পারল? কি করে এতটা নিচে নেমে গিয়েছিল সে? এহসান এবার মেহেরাজের দিকে তাকালো। তার চোখে আগুন, তার দৃষ্টিতে হুমকি, কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছে তারই বোন। এহসান রক্তচক্ষু নিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, কি রে কাপুরুষের বাচ্চা, পারবি তো আমার বোনকে সুখে রাখতে? মেহেরাজ চমকে উঠে, কিন্তু নিজেকে দ্রুত সামলে নিয়ে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল, তোমার বোনকে সামলানোর ক্ষমতা আমার আছে, তাই নিশ্চিন্তে ওকে আমার হাতে তুলে দাও। এহসান গভীর শ্বাস নিল। তার মুখে কিছুই বলা ছিল না, কিন্তু তার দৃষ্টি একটাই কথা বলছিল, যদি একটু কষ্ট দিস তবে তোকে শেষ করে দেব। মেহেরাজ চুপচাপ বসে থাকে। এশা এহসানের বুক থেকে মাথা তুলে এক পলক তাকায়, একবার এহসানের দিকে, একবার মেহেরাজের দিকে। তার হৃদয় তখনও কাঁপছে, কিন্তু অন্তত আজকের দিন শেষ হলো রক্তপাত ছাড়া। এই মুহূর্তে এটুকুই তার বিজয়। এহসান এশাকে ছেড়ে দিয়ে কঠোর স্বরে বলল, যা তৈরি হয়ে নে, বাড়ি যাব। আব্বার অনুমতি নিয়ে তোর আবার বিয়ে দেব। তারপর মেহেরাজের দিকে ফিরে তার ছেলের হাসি ছুড়ে দিয়ে বলল, কাপুরুষের বাচ্চা, তুইও প্রস্তুত হয়ে যা নিজের দায়িত্বের জন্য। এই বলেই এহসান নারী গার্ডসদের ইশারা করলো। তারা এসে কক্ষের পাহারা নিল। এহসানের শরীর তখনও রাগে জ্বলছে। মন চাচ্ছিল মেহেরাজকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে, কিন্তু আফসোস, জীবনে প্রথম ভুল করেও কেউ বেঁচে গেল। এহসান বেরিয়ে যেতে এশা ধপ করে মাটিতে বসে পড়ল, হাঁপাতে লাগলো। কত মিথ্যা বলেছে শুধু পরিস্থিতি ঠিক রাখার জন্য। ছিছি, কিন্তু সবই হয়েছে আল্লাহর হুকুমে। ধীর পায়ে উঠে দাঁড়িয়ে এশা এগিয়ে এসে মেহেরাজের বাঁধন খুলে দিল। তারপর চোখের পানি মুছে ঠান্ডা স্বরে বলল, আল্লাহর হুকুমে বেঁচে গেলি রে কাপুরুষ, নয়তো এখন উপরে থাকতি। এশা কোনো দিকে না তাকিয়ে কক্ষের ওয়াশরুমের দিকে এগোতেই নিল, কিন্তু মেহেরাজ ছাড়া পেয়ে হুট করে এশার হাত ধরে টেনে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল। এশা হতভম্ব হয়ে গেল। তার শরীর কাঁপছে, মনে হচ্ছিল সব শেষ হয়ে যাচ্ছে। মেহেরাজ তার কোমর শক্ত করে ধরে এশার মুখের সামনে তাকিয়ে বলল, সংসার করবে আমার সাথে, সারা জীবন থাকবে এই কলঙ্কিত সম্পর্কে আবদ্ধ হয়ে। এশার ভেতরে যেন ধপ করে আগুন জ্বলে উঠল। সে দাঁত পিষে বলল, তোকে শুধু বাঁচানোর জন্য এসব আবল তাবল বকেছি, নয়তো তোর মতো নিজ মানুষকে নিজের নামের সাথে জুড়তে চাইনি আমি। মেহেরাজ তার হাতের বাঁধন আরো শক্ত করে নিল। চোখ গভীর, স্থির, দৃঢ় এনে বলল, তাহলে বাঁচালে কেন? মরতে দিতে পারতে তোমার ভাইয়ের হাতে। এশা দাঁত চেপে বলে, তুই মেহনুরের ভাই বলে, নয়তো সত্যি বলছি নিজ হাতে তোকে কোপাতাম। মেহেরাজ হালকা হেসে উঠে, তবে ঠোঁট ফাটা থাকার কারণে সে হাসিটা ঠিক জমল না। এশার চোখের কোণে লেপ্টে থাকা পানি মুছে দিতে দিতে বলে, তোমার হাতে একবার নয় বারবার কোপ খেতেও রাজি, প্রিয় অর্ধাঙ্গিনী। এশা ক্ষিপ্ত হয়ে বলল, মেহরাজ, ভালো চাস তো ছেড়ে দে, এভাবে ধরেছিস কেন? বুঝতে পারছিস না কষ্ট হচ্ছে? মেহেরাজ ধীরে ধীরে তার বাঁধন শিথিল করে, তারপর ঠোঁট কামড়ে কৌতুক ভরা কণ্ঠে বলল, ইস, যদি ঠোঁটখানা ফাটানো থাকতো না, তাহলে আমি এখন অন্য জায়গায় থাকতাম। এশার আগে গজগজ করতে করতে বলল, ঠোঁট সহ গলাটাও ফাটবে এখন। আর যদি একটা কথা বলেছিস তো মরণের ভয় করে না তোর? এই তো মরতে মরতে বেঁচেছিস। মেহেরাজ তাচ্ছিল্য করে বলে, যখন তোমায় নিজের করার নিয়ত করেছি তখন থেকেই মরণের ভয় ভুলে গেছি। এশা আর কিছু বলে না। মেহেরাজকে ধাক্কা দিয়ে সে দ্রুত ওয়াশরুমে চলে গেল। এশা বোরকা পরে তৈরি হয়ে এসে দেখল এহসান কক্ষে বসে অপেক্ষা করছে। তার পাশে মেহেরাজ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুখ শক্ত, ভাবলেশহীন। কোনো কথা নেই, কোনো অনুভূতি নেই, শুধু অপেক্ষা। এশা বেরিয়ে আসতেই এহসান এক পলক তার দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, চলো। তারপর দুজনকে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে পড়ল। গন্তব্য তালুকদার বাড়ি। সেখানে ছোট তালুকদারকেও এনে বসিয়ে রাখা হয়েছে। এই রাতের আগুন নেভানোর জন্য নতুন ঝড় অপেক্ষা করছে। ঘরের এক কোণে জায়নামাজে বসে আছে মেহনুর। তার সাদা কামিজ এখন চোখের পানিতে ভিজে প্রায় ধূসর হয়ে গেছে। তার দুহাত কাঁপছে, বুক ধকধক করছে। হে আল্লাহ, আমার ভাইকে বাঁচিয়ে দাও, আমার ভাইকে তুমি হেফাজত করো। বারবার একের পর এক সালাতুল হাজত এর নামাজ আদায় করছে সে। প্রতি রাকাতে, প্রতি সিজদায় গলে পড়া পানির মতো গলছে তার দোয়া। কান্না করতে করতে মিলিয়ে যাচ্ছে সে। আখিরা যেন সামনে এসে দাঁড়িয়ে আছে। আর কাঁদবেই বা না কেন? সে তো জানে এহসান কতটা অমানুষ হতে পারে।
একটা সামান্য কথার জন্য রাসেলের জিভ টেনে ছিঁড়ে ফেলেছিল, তাহলে ভাইজানের জন্য কি করবে? শরীর শিউরে উঠল মেহনুরের। সে কাঁপতে কাঁপতে ভেতর থেকে গুটিয়ে গেল। ভাইজান কি আর বাঁচবে, নাকি এবারও তাকে একটা লাশের দেখা পেতে হবে? শরীরে আর রক্ত নেই, প্রাণ নেই, তবু সে হাত তুলে মোনাজাত শুরু করলো। হে আল্লাহ, আমি পাপী হতে পারি, কিন্তু তুমি তো দয়ালু। তুমি তো আমার ভাইজানকে রক্ষা করো। যদি সত্যি তার জন্য এহসানের হাত ওঠে, তো তুমি এহসানের মনে দয়া মায়া জন্মাও। মেহনুরের কান্না থামে না। হে রব, তুমি আমার ভাইজানের গুনাহ মাফ করে দাও। তুমি তাকে ক্ষমা করো। সে যদি অন্যায় করেও থাকে, তবে তুমি তার প্রতি দয়া করো। মোনাজাত করতে করতে তার পুরো শরীর একরকম অসাড় হয়ে যাচ্ছে মেহনুরের। তার ভাইজান এর এই বোকামি কি নিয়ে আসবে, নাকি আরও অন্ধকার নামবে তার নিজের জীবনে? তালুকদার বাড়িতে, তালুকদার বাড়ির বিশাল ড্রয়িং রুমে বসে আছেন পরিবারের সকল অভিভাবক। সোফায় হেলান দিয়ে বসে আছেন মনিরুল সাহেব, মোস্তফা সাহেব, এমরান, এনাম, তৌফিক তালুকদার, তাজিম তালুকদার, মাঝহারুল সাহেব আর এহসান। ঘর জুড়ে একটা থমথমে পরিবেশ। কেউ উচ্চস্বরে কথা বলছে না, কিন্তু প্রতিটি শব্দই যেন ভারী পাথরের মতো আছড়ে পড়ছে চারপাশে। সব শুনে প্রথম মুখ খুললেন মোস্তফা সাহেব। আমার নাতিন যেহেতু বিয়ে করেই ফেলেছে আর এশাও তাকে মেনে নিয়েছে, তাহলে এতে আর সমস্যা থাকার কথা নয়। তার কথায় কেউ দ্বিমত করল না। তবে এহসানের বাবা গম্ভীর কণ্ঠে বললেন, সমস্যা থাকার কথা না তো বুঝলাম, কিন্তু তোমার নাতি কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে? তাকে প্রাপ্য সম্মান দিতে পারবে? এবার মুখ খুললেন মাঝহারুল সাহেব। কেন পারবে না? আপনি তো জানেন আমরা তালুকদার যতটা হিংস্র হই না কেন, নিজেদের অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে ততটাই কোমল। আর মেহেরাজ তো তালুকদার বাড়িরই অংশ। সবাই চুপচাপ শুনছিল। তখনই ইমরান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বোন যদি অশান্তিতে থাকে? মোস্তফা সাহেব ধীর কণ্ঠে বললেন, আজ অবধি কোনো নারী তালুকদার বাড়ির স্ত্রী হয়ে অশান্তিতে ছিল না। আর এশার জন্য যদি আলাদা কিছু হয়, তবে আমি কথা দিচ্ছি এশা মেহেরাজের স্ত্রী হয়ে সারা জীবন শান্তিতেই থাকবে, যদি আল্লাহর হুকুম হয়, ইনশাআল্লাহ। সবাই একটু নড়েচড়ে বসলো। এবার মনিরুল সাহেব বললেন, তাহলে আর দেরি কেন, আবার বিয়ের ব্যবস্থা হোক। প্রথম থেকে নীরব এহসান এবার মুখ খুলল। তার কণ্ঠে ছিল কঠিন শীতলতা। কাজী রেডি আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি বিয়ে পড়ানো হোক। সবাই একে একে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু এই পুরো সময় একজন কিছু বলছিল না। মেহেরাজ, সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। কোনো প্রতিবাদ নেই, কোনো উচ্ছ্বাস নেই, শুধু যেন একটা বোবা প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে সময়ের সামনে। অন্যদিকে এশা নিজের ঘরে বসে আছে। চারপাশে ব্যস্ততা চলছে, কিন্তু সে যেন সব অনুভূতি হারিয়ে ফেলেছে। আমেনা বেগম, আয়েশা বেগম কাঁদতে কাঁদতে তার লাগেজ গুছিয়ে দিচ্ছেন। একটা একটা করে শাড়ি, গহনা, ছোট ছোট স্মৃতির টুকরো ভরে দিচ্ছেন ব্যাগে। কিন্তু তাদের চোখের পানি কিছুতেই বাদ মানছে না। কিভাবে এমন হলো? এত হুট করে তাদের প্রিয় বোনটা এত তাড়াতাড়ি চলে যাবে? ইনিসা বেগমও নিজের ঘোমটা দিয়ে মুখ চাপা দিয়ে বসে আছেন। তার কলিজার টুকরো মেয়ে আজ এভাবে চলে যাবে, তাও এভাবে কি করে সহ্য করবেন তিনি? কিন্তু এশা, সে তো কিছু বলছে না। সে তো একদম পাথর হয়ে গেছে। সে কারো দিকে তাকাচ্ছে না। তার নিজেরই তো অভিযোগ করার সুযোগ নেই। সে নিজেই তো সব মেনে নিয়েছে, নিজের হাতেই সব শেষ করে দিয়েছে। এই জীবন সে কিভাবে কাটাবে? নতুন জীবনের পথে পা রাখার আগেই কেন যেন মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। কোনো অভিযোগ করার রাস্তাও রাখেনি, নিজ হাতে সব গুছিয়ে নিয়েছে। নুরি নিজের কক্ষে ব্যস্ত, কিন্তু হঠাৎ ওর ভাই সামি এসে খবর দেয়, ছোট আপ্পি, ছোট ভাইজান বলছে ওনার জন্য লুঙ্কি, টি শার্ট আর মেসোয়াক নিয়ে যেতে পুকুরে। এই কথা বলেই সে ছোট্ট পায়ের তাল দিয়ে দৌড়ে চলে যায়, যেন ওর কাজ শেষ। নুরির বুকের ভেতর ধক করে ওঠে। এদিকে চারপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে। সবাই জেনে গেছে ঈশাকে মেহেরাজ বিয়ে করে নিয়েছে। এ নিয়ে ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠেছে। চিন্তার ভারে দম বন্ধ হয়ে আসছে নুরির। এবার কার রক্তে কে গোসল করবে কে জানে। তবে জনাবের আদেশ তো আদেশই। নুরি একটুও বিরক্ত নয়। ধীর পায়ে নিজ কক্ষ থেকে বেরিয়ে যায়, মেহরুবের কক্ষে প্রবেশ করে। একখানা লুঙ্গি, একটা টি শার্ট আর মিসওয়াক হাতে নেয়। তারপর পুকুর ঘাটের উদ্দেশ্যে পা বাড়ায়। পুকুর ঘাটে এসে দেখে মেহরুব বৈঠকখানায় বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন পুকুরের স্থির জলে। মনে হচ্ছে কোনো গভীর চিন্তায় নিমগ্ন। নুরি সামনের দিকে গিয়ে দাঁড়ালো। অতঃপর মাটির দিকে দৃষ্টি নামিয়ে নরম স্বরে বলে, এই নিন ভাইজান।
তবে সে মেহেরুবের দিকে তাকায় না, কেননা মেহেরুবের গায়ে তখন কেবল লিঙ্গি। যদিও এই দৃশ্য সে আগেও দেখেছে, তবু কেন যেন আজও লজ্জার শিহরণ বয়ে যায় সারা শরীরে। মেহেরুব হাত বাড়িয়ে মিসওয়াক নিয়ে নেয়, তবে টিশাটা লুঙ্গির জন্য বলে, এগুলো তোর কাছেই রাখ,